হাজার শিশু মরে, জাতিসংঘ কি করে? হাজার হাজার ফিলিস্তিন মরে, জাতিসংঘ কি করে? জাতিসংঘ কি করে? হাজার হাজার শিশু মরে। আজও সারা দেশে গাজায় গণহত্যার প্রতিবাদ, জেলায় জেলায় ছাত্র দলের বিক্ষোভ, বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কায় 7 জনের মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ অটোরিকশার সংঘর্ষে ঝরল 2 প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে যে প্লাগ আছে, ইলেকট্রিক প্লাগে গেছে, গাড়িটা দুর্ঘটনাপতিতে এখানে উল্টে গেছে। বিনিয়োগ সম্মেলনে নারায়ণগঞ্জের জাপানি ইকোনমিক জোনে প্রতিনিধি দল, 10,000 বর্গমিটারের প্লট কিনল সুইডিশ কোম্পানি। পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা, বরগুনায় গ্রেফতার 2 জন, মাদারীপুরে প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান। এবং 8 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীর উপর সেতু নির্মাণ কাজ। 5 আগস্টের পর লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে স্থানীয়রা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। গাজা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় ও বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন করেছে ছাত্রদল। মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। মঙ্গলবার সকাল 10:30টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমাবেশ করে দলটি। ময়মনসিংহে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন ছাত্রদল কর্মীরা। বিক্ষোভ হয় কুষ্টিয়া, বরিশাল, বাগেরহাটেও। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার সকাল 10:30টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় আন্তর্জাতিক বিশ্বকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাশাপাশি রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনেও প্রতিবাদ সমাবেশ হয়েছে। অনতিবিলম্বে এই আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘভাবে সম্প্রদায়ের মাধ্যম দিয়ে, বিশ্ব সম্প্রদায়ের মাধ্যম দিয়ে ইসরায়েলিদের এই গণহত্যা বন্ধ করতে হবে। গাজাতে নিরীহ মানুষদের উপর যে হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে আমরা জনমত গড়ে তুলে আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্বের মুসলমানদেরকে নিয়ে আমরা সেই ষড়যন্ত্রকে এবং জায়নবাদী ইসরায়েলি ইহুদিদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। ময়মনসিংহে আনন্দমোহন সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রদল। ঘোষণা দেয় ইসরায়েলের পণ্য বয়কটের। পরে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ঔষধ এবং আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করা এবং ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্য চুক্তি স্থগিত এবং দীর্ঘমেয়াদে তা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করে ছাত্রদল। বিক্ষোভকারীরা ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান লেখা প্লেকার্ড, ব্যানার প্রদর্শন করেন। আজকে এখান থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছি এবং আগামী দিনে এই যে হত্যাকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে আমরা গাজামুখী মার্চের চিন্তা ভাবনা করব ইনশাল্লাহ। গণহত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে বাগেরহাট জেলা ছাত্রদলও। মঙ্গলবার সকালে সরকারি পিসি কলেজ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানিয়েছি, কূটনৈতিক চাপ প্রয়োগ করেন। শুধু ইসরায়েলের সাথে কূটনৈতিক চাপ নয়, যে সমস্ত দেশের সাথে ইসরায়েল সরাসরি সমর্থন দিয়ে আসছে, ইন্ডিয়া সহ সকল দেশকে কূটনৈতিক চাপের আওতায় আনতে হবে। কুষ্টিয়ার সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। কর্মসূচিতে মুসলিম বিশ্বকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এছাড়াও ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সকল জুলুম, অত্যাচার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। যতদিন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে ততদিন প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফিলিস্তিনি জনগণের পক্ষে একাত্মতা জানান তিনি। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, দেশটি থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছিল। তারা মুসলিম বিদ্বেষী ছিল, আবার মুসলমানদের জন্য মায়া কান্নাও করে। সালাউদ্দিন আরো বলেন, প্রতিবাদের নামে যারা মব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে গণহত্যা বন্ধ করতে হবে। গণহত্যা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে বিএনপি শিগগিরই বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান সালাউদ্দিন।
আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই, পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে এবং বিদেশে ইলিশ রপ্তানি করা যাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার বরিশাল নগরীর বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, জাটকা বড় হতে দেওয়ার কোনো বিকল্প নেই। জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে, জেলেদের খাদ্য সহায়তা বাড়াতে হবে। এ সময় জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল করার অনুরোধ জানান তিনি। পরে কীর্তনখোলা নদীতে নৌ র্যালিতে অংশ নেন। আমরা জাটকাটাকে রক্ষা করতে পারি, তার মানে এগুলি সব ইলিশে পরিণত হবে। ইলিশে পরিণত হওয়ার মানে হলো আমাদের দেশে মৎস্য সম্পদে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। তো কাজেই আমরা ক্রমাগত সচেতনতা বৃদ্ধি করব। শুধু যে জেলেরা মাছ ধরবে না তা না, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা ব্যবসা করেন, যারা বিক্রি করেন, এমনকি যারা খান, তারা প্রত্যেকে সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। দুই জেলায় সড়কে ঝরল 9 জনের প্রাণ। ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 33 জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে 40 জন যাত্রী নিয়ে ফরিদপুর যাচ্ছিল একটি লোকাল বাস। মঙ্গলবার সকাল 11:30টার দিকে জোয়াইর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে। সামনের অংশ খুঁটিতে ঢুকে দুমড়ে মুচড়ে যায়, উল্টে পড়ে খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের, আহত হন 35 জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতদের 6 জনের বাড়ি ফরিদপুরে, আর 1 জনের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। মুকসেদপুর থেকে আসছিল, ওখানটা শরীফ জুট মিলের পাশে খাম্বির পাশে এসে গাড়িটা অনেক রানিং এ ছিল, কন্ট্রোল ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই, খাদে চলে আসে পুকুরের মধ্যে। ওভারটেক নাকি এগুলো করতেছিল, পরে এই রাস্তা থেকে মানে সাইড তো মোটামুটি নিচে মানে ওই নিচে উঠছে, চাকা পড়ছে উঠে যাবার নাকি না পড়ার থেকে এসে মারছে খাম্বার সাথে মানে গাড়ি উল্টে গেছে। পুলিশ জানায় গাড়িটি দ্রুত গতির ছিল। একই সঙ্গে আরেকটি দ্রুত যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। আমরা অনুমান করছি যে ওভারটেক করতে গিয়ে সে ডান পাশে চলে আসছে, এবং সাথে সাথে এটা অনুমান করছি তার গতিবেগটা অনেক বেশি ছিল, যে কারণে দুর্ঘটনা। জুবাইদা করিম জুট মিলের সামনে বাখন্ডায় লোকাল পরিবহন অ্যাক্সিডেন্ট সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহত লোককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি, এবং প্রাথমিক অবস্থায় আমরা 31 জন আহত পাইছি, মৃত পাইছি 5 জন, পুরুষ 3 জন, মহিলা 2 জন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন অটোরিকশার 4 যাত্রী। মঙ্গলবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আপন উপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন 36 বিনিয়োগকারী। এরই মধ্যে একটি প্লট কেনার চুক্তি করেছে সুইডিশ কোম্পানি। মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি 2500 পৌঁছায়। বিনিয়োগকারীদের মধ্যে চীন থেকে 10 জন, জাপান, সৌদি আরব ও আরব আমিরাত থেকে 3 জন করে, যুক্তরাষ্ট্রের 8 জন, ভারতের 1 জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আসছেন 8 জন। তাদের সামনে ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নির্লন 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নেন। এ বিষয়ে একটি চুক্তিও সই হয়। এর মধ্য দিয়ে সুইডিশ এই কোম্পানির সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের শুভ সূচনা হলো বলে জানান আয়োজকরা। Too much about the challenges, but we as a company, we are confident, and that's why we invested $78 million, and we will invest more.
Bangladesh is rated as a land of opportunities. একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরও অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছেন, তারাও আসবেন এবং বিভিন্নভাবে এটার সাথে আলোচনা দর কষাকষিতে আছে। এবং যারা অনলাইনে আছেন তারা তো এখনও সমস্যা ফেস করেননি, তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে, প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আরও দুটি বিওপি উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার বেলা 11টায় জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর ও খড়গপুর সীমান্তে বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়। বিয়োগলের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপি দুটির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার 2 বিওপিতে 2টি আম গাছ রোপণ করেন। বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি সদস্যরা সব সময় তাদের উপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করবে। সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 8 এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান মিয়ানমারের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে জাহাজটি প্রায় 120 মেট্রিক টন ত্রাণ সহ মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। 11 এপ্রিল মিয়ানমারের ইয়ানগুন বন্দরে জাহাজটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পরিধি আরও সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। ময়মনসিংহের জয়নুল উদ্যান পার্ক ও মিনি চিড়িয়াখানায় অভিযান চালাচ্ছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সেখানে আছে সহকর্মী ইলিয়াস আহমেদ, যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে। ইলিয়াস, কেন এই অভিযান চালানো হচ্ছে বিস্তারিত জানাবেন। বিগত কয়েকদিন ধরে ময়মনসিংহের যে মিনি চিড়িয়াখানাটি রয়েছে সেই চিড়িয়াখানার একটি ভালুকের শরীরে পচন ধরেছে, অর্থাৎ সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় কিন্তু রিপোর্ট হয়েছে, যার কারণে আজকে ঢাকা থেকে বন্যপ্রাণী ইউনিটের একটি টিম কিন্তু ইতিমধ্যেই ময়মনসিংহ এসে পৌঁছেছে এবং তারা কিন্তু সেই চিড়িয়াখানাটিতে কিছুক্ষণের মধ্যেই ঢুকবে এবং অভিযান পরিচালনা করবে। সেই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। অর্থাৎ আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখানে যে চিড়িয়াখানায় 2টি ভালুক রয়েছে, এই 2টি ভালুকের মধ্যে একটি ভালুকের শরীরে কিন্তু একেবারেই পচন ধরেছে এবং আরেকটি ভালুক সেটি কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গতকালকে সেই চিড়িয়াখানার ভালুক 2টি পরিদর্শন করেছেন এবং তিনি সেই আশঙ্কার কথা জানিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বন্যপ্রাণী দমন ইউনিটের যে একটি টিম তারা কিন্তু আসছেন, অর্থাৎ তারা কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করবেন এবং সেখানে এসে কিন্তু তারা অভিযান পরিচালনা করবেন। অর্থাৎ এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে এবং নাগরিক নেতৃবৃন্দরাও কিন্তু তৎপর হয়েছেন। আমরা জানতে চাই, এই যে দীর্ঘদিন ধরে চিড়িয়াখানাটি পরিচালিত হয়ে আসছে, এখানে বিভিন্ন পশু প্রাণী রয়েছে এবং তারা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে এখানে যে চিড়িয়াখানা হয়েছে বলা হচ্ছে, চিড়িয়াখানার কোনো পরিবেশ এখানে নাই। প্রথম কথা হচ্ছে খুব ছোট ছোট খোপের মধ্যে প্রাণীগুলোকে জোর করে ঢুকিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এটি সিটি কর্পোরেশনের জায়গা, প্রভাব খাটিয়ে তাদের পছন্দের ব্যক্তি বিশেষকে তদানীন্তন মেয়র সেই জায়গাটি দিয়েছেন এবং ব্যক্তি এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে এই চিড়িয়াখানাটি পরিচালনা করছে। অথচ বাংলাদেশের আইনে কিন্তু কোনো ব্যক্তি চিড়িয়াখানা পরিচালনা করার কোনো ক্ষমতা কোনো ব্যক্তির হাতে দেয়া নাই, অর্থাৎ আইনগতভাবে এটি অবৈধ। এবং এখানে যে চিড়িয়াখানা আপনি দেখছেন যে থাকার পরিবেশ নাই, তাদের জন্য পর্যাপ্ত কি খাবার কোন প্রাণীর জন্য লাগে সেটা নাই, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা, স্থায়ী কোনো ব্যবস্থা নাই এবং এখানে কোনো প্রকার আইন কানুনের কোনো তোয়াক্কা করা হয় নাই।
ফলে আমরা চাইবো যারা এই কাজের সাথে যুক্ত, যারা বন্যপ্রাণীদেরকে এখানে এনে কষ্ট দিচ্ছে, এটা আসলে বন্যপ্রাণীদের জেলখানা বলা চলে, কন্ডেম সেল বলা চলে, তাদেরকে মানে যারা এই কাজগুলোর সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক, যেন প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে যে মানুষ এবং রাষ্ট্র আছে সেটি যেন মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে, টের পায়। ধন্যবাদ। তিনি বলছিলেন যে অর্থাৎ ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলছিলেন যে এখানে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু চিড়িয়াখানা প্রতিষ্ঠা করার কোনো নিয়ম নেই। অর্থাৎ আমরা দেখেছি ইতিমধ্যেই বন্যপ্রাণীর যে দমন টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই চিড়িয়াখানায় পৌঁছেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা দেখেছি একটি প্রতিনিধি দল অর্থাৎ নার্গিস আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা ঢাকা থেকে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু পরিদর্শন করছেন মিনি চিড়িয়াখানাটি এবং সেখানে দুইটি ভাল্লুকের মধ্যে একটি অসুস্থ হয়েছে, সেই অসুস্থ ভাল্লুকটিকে কিন্তু তারা দেখছেন এবং সেই বিষয়টি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই এবং তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং অসুস্থ ভাল্লুকটিকে কিন্তু তিনি দেখছেন এবং আমরা দেখেছি বিগত 2012 সাল থেকে এই মিনি চিড়িয়াখানাটি পরিচালিত হয়ে আসছে। অর্থাৎ 24টি প্রাণী কিন্তু এখানে এই চিড়িয়াখানাতে রয়েছে, হরিণ, ভালুক এবং বানর সহ 24টি প্রাণী রয়েছে, অর্থাৎ 24 প্রজাতির প্রাণী এখানে রয়েছে। আমরা দেখেছি এই চিড়িয়াখানাটিতে প্রবেশ করতে কিন্তু 30 টাকা জনপ্রতি টিকিট কাটতে হয়। অর্থাৎ অভিযান পরিচালনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অভিযান পরিচালনা করতে কিন্তু ঢাকা থেকে যে একটি ইউনিট তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তারা অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রাণী যে রয়েছে চিড়িয়াখানাটিতে তারা কিন্তু সেটি দেখছেন। দর্শক আমরা কিন্তু একটু দেখাতে চাই, এই অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর নাসরিন আক্তার, তিনি কিন্তু বন্যপ্রাণী দমন আইনের ইন্সপেক্টর এবং তার নেতৃত্বে কিন্তু একটি প্রতিনিধি দল ময়মনসিংহ চিড়িয়াখানায় এসে পৌঁছেছেন। আমরা একটু যদি যুক্ত হতে চাই, একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা যে প্রতিনিধি দলের যে প্রধান, একটু জানতে চাই যে আজকে এখানে পরিদর্শনে আসার কারণটা কি? আমরা লাইভে রয়েছি। আচ্ছা, আমাদের কাছে গোপন তথ্য ছিল যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিনি চিড়িয়াখানাতে অনেকগুলা রেয়ার বন্যপ্রাণী আটক করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। তো সেই গোপন তথ্যের ভিত্তিতে মূলত আমরা আজকে এখানে এসেছি অভিযান করতে। তো প্রাণীগুলো আমরা রেস্কিউ করব, যেগুলো মানে রেস্কিউ করার পরে আমরা দেখব যে আসলে ফিজিক্যাল কন্ডিশনটা কি, কিছুদিন দেখা হবে, দেখার পরে দেন ডিসিশন নেওয়া হবে আসলে কি করা হবে। এই চিড়িয়াখানাটি তো দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে, আসলে এটি কি বৈধ না অবৈধভাবে পরিচালিত? হ্যাঁ, এটা আসলে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, এই আইনটার কথা নিশ্চয়ই আপনারা জানেন। তো এই আইনের অধীনে 6 ধারা অনুযায়ী আসলে কোনো বন্যপ্রাণী শিকার করা, চিড়িয়াখানায় আটক রাখা, প্রদর্শন করা টোটালি দণ্ডনীয় অপরাধ। আপনারা কি ব্যবস্থা নিতে পারেন? আমরা এক্ষেত্রে প্রথমত তো প্রাণীগুলো সিজ করব, দেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নিব। নাসরিন আক্তার বলছিলেন যে নার্গিস সুলতানা, তিনি প্রতিনিধি দলের প্রধান, অর্থাৎ তিনি বলছিলেন যে তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং এই দীর্ঘদিন ধরে পরিচালিত চিড়িয়াখানাটি সেটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল সেই বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করেছেন। এবং আমরা জানি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর এই জায়গাটি কিন্তু লিজ নিয়ে, অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে প্যানেল চেয়ারম্যান ছিলেন অর্থাৎ দুলাল, তিনি কিন্তু তার শ্যালকের নামে এই জায়গাটি লিজ নিয়েছিলেন। তারপর কিন্তু এখানে একটি মিনি চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছিল 2012 সালের দিকে। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন প্রাণী কিন্তু এই চিড়িয়াখানাতে রাখা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বিগত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভালুকের প্রচলন ধরে সেটি কিন্তু ছড়িয়ে পড়লে এই নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ঢাকা থেকে বন্যপ্রাণী দমন আইনের প্রতিনিধি দল তারা এখানে এসেছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।
পূর্ব বিরোধ ও সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় ঘটে সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কয়েকটি গোষ্ঠীতে। এ সময় অন্তত 25টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হন 30 জন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদি নূর পরশের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে এভাবেই সংঘর্ষে জড়ায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। টেটা, বল্লম, রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় 3 ঘন্টা চলে সংঘর্ষ। স্থানীয়রা জানান, সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়লে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে মঙ্গলের গোষ্ঠী, সর্দারবাড়ি ও হাজিবাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত 25টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট সহ আগুন দেয়া হয়। এ সময় 30 জন আহত হন। এই দুইটা গোষ্ঠীর সাথে আরো 2-3টা গোষ্ঠী, যেমন সর্দার বাড়ি, হাজির বাড়ি, মঙ্গলের বাড়ি, এরা আবার এদের সাথে যোগ হয়ে সেরা ঘটনাটাকে আরো ব্যাপক হারে নিয়ে নিচ্ছে এবং এই ব্যাপকতাটা আমরা নিয়ন্ত্রণ করতে আমরা অনেক কষ্টসাধ্য হয়েছে। 3-4 ঘন্টা পর আমরা নিয়ন্ত্রণ নিচ্ছি। আমার পর আমি একা আসলাম যে আমি বইতাম, আমার পাওয়ার মাঝে একটা বাড়ি মারছে। এই গ্রুপের মানুষ গাড়ি চুরি করে নিচে পরে গাড়ি লিয়ে জব রয়েছে, ওইসে পরে এরা বাড়ি করে লুট করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে আটক করে। মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। আজকে সকালে একই ঘটনার সূত্র ধরে আবার মারামারি সৃষ্টি হয়। তাৎক্ষণিক আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নিয়ন্ত্রণ আছে। রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের শাহরুল নামের এক যুবকের সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় বারেকের লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তেজনা চলায় সোমবার রাতে সংঘর্ষে জড়ায় চান্দার ও বারেকের লোকজন। আইন শৃঙ্খলা বাহিনী শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার ফের সংঘর্ষ বাধে। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বরগুনার 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পুলিশ জানায়, সোমবার ঢাকা ও বেতাগীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে ঘুষের জন্য হাতিয়ে নেওয়া 3 লাখ টাকার মধ্য থেকে প্রায় 1 লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 2024 সালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ইব্রাহিম নামের এক চাকরি প্রার্থীকে ঘুষের বিনিময়ে নিয়োগ নিশ্চিত করে দেওয়ার জন্য 6 লাখ টাকা চুক্তি করেন এই 2 প্রতারক। পরে বিভিন্ন মাধ্যমে তারা 3 লাখ টাকা হাতিয়ে নেন। ঢাকা থেকে গ্রেপ্তার করি গতকালকে এবং তার বর্ণনা মতে, জিজ্ঞাসা মতে তার পরবর্তী যে আসামি এই চেইনের, তাকে আমরা কাবুয়া থেকে গ্রেপ্তার করি গত রাতে। তো গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে তারা ঘটনাটি আদ্যপান্ত সব বর্ণনা করেছে এবং তারা স্বীকার করেছে। প্রতারণা করে টাকা তো এরকম চুরি ডাকাতির মতো না, সে তো অলরেডি এটাকে নানাভাবে খরচ করে ফেলেছে। তো এটা কোর্টের মাধ্যমে আদায় হবে, কিন্তু সে যে মাধ্যমে টাকাটা নিয়েছে সেগুলো থেকে শুরু করে এই সংশ্লিষ্ট যে আলামত বা যে এক্সিবিটসগুলো কোর্টে দেওয়া দরকার, আমরা সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করেছি এবং আশা করি এই ঘটনার সাথে যে ব্যক্তিরা জড়িত, যারা গ্রেপ্তার হয়েছে, তারা সবাই শাস্তি পাবে। মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নের ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়। দুদক জানায়, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমানের বিরুদ্ধে পদায়ন করতে ঘুষ গ্রহণ, শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অনুসন্ধানে অভিযান যায় দুদকের 7 সদস্যের দল। যাচাই বাছাই করা হয় কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত মঞ্জুর রহমান। দুদকের সাথে জড়ান বাকবিতণ্ডায়। ওনারা একটা সিন্ডিকেট দিয়ে এই বদলি বাণিজ্য করেছে এবং ওনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধেও একটা অবৈধ সম্পদ অর্জনের একটা অভিযোগ আছে। আমরা সেই বিষয়ে ওনার বক্তব্য গ্রহণ করেছি। উনি যেটা জানিয়েছেন যে এই বদলিতে সম্পূর্ণ এডিসি শিক্ষা মহোদয় যেভাবে রেডি করে দিয়েছে উনি সেভাবেই হয়েছে।
আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে উনি এটা কোন আইনগতভাবে কোনোভাবেই উনি এটা পারে কিনা, উনি সে সদুত্তর দিতে পারেনি। শরীয়তপুরের জাজিরা নড়িয়া মধ্যবর্তী কীর্তিনাশা নদীর উপর দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। ৫ আগস্টের পর প্রায় ৪৫% কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। যদিও নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ সমাপ্তের আশ্বাস এলজিইডির। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ২০১৭ সালে কাজ শুরুর পর কয়েক দফায় বাড়ানো হয়েছিল গোলাম মাওলা সেতু প্রকল্পের মেয়াদ। ৩বার পরিবর্তন হয়েছে ঠিকাদার, কিন্তু ৮ বছরে প্রকল্প কাজের অগ্রগতি মাত্র ৫৫%। ২০২৪ সালের ৫ আগস্টের পর কাজ ফেলে পালিয়েছে সবশেষ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজ। ফলে সেতুর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদী পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। দেখা যায় হঠাৎ কেউ অসুস্থ হলে যাতায়াতে পারাপারে ট্রলার না ভরা পর্যন্ত ট্রলার ছাড়ে না, আবারও পরীক্ষার সময় আমাদের লেট হয়ে যায়। দৈনিক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শতে শতে ছাত্রছাত্রীরা পার হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এর প্রতিকার যে কখন যে শেষ হবে আমরা নিজেরও জানি না। আমরা প্রতিদিন স্কুলে যাতায়াত করি, আমরা ট্রলা দিয়ে পার হই, এই ট্রলা দিয়ে পার হতে আমাদের ভয় করে। দুর্ভোগ কমাতে সেতুর পাশেই হেঁটে নদী পারাপারের জন্য ফুট ব্রিজের কাজটিও শেষ হয়নি ২ বছরেও। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সাইড ব্রিজটা করেনি এখনো, সেজন্য জনগণগুলো আসতে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যে সব নৌকা আছে এগুলো কিন্তু অনেকের জন্য রিস্ক। কেন রিস্ক? দেখা যায় যে আমাদের বাচ্চা আছে বা অনেক নারী আছে, তারা কিন্তু আপনার পার হওয়ার সময় অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুর্ভোগ কমাতে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর কাজ সম্পন্নের আশ্বাস দিয়েছে এলজিডি। ৫ আগস্টের পরে এই পরিবর্তনের পরে মূল ঠিকাদার পালিয়ে থাকে এবং কাজটি সে শেষ মুহূর্ত না করার জন্য অনীহা প্রকাশ করে, এবং আমরা তাকে ক্যান্সেলের জন্য চিঠি দিয়েছি এবং দ্রুতই ক্যান্সেল করে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করব। সেই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করতে পারবো। ঢাকা থেকে সড়ক পথে যোগাযোগ সহজ করতে কীর্তিনাশা নদীর উপর ১৯৯৭ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৫ সালে সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২০১৭ সালে ২৮ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ২২২ মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিডি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব বৈশাখী আগামী শনিবার ফুল বিজুর মধ্য দিয়ে উৎসবের শুরু হলেও এরই মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সবখানে। মঙ্গলবার সকালে সার্বজনীন বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র্যালি বের করা হয়। শহরের মহাজন পাড়া থেকে শুরু হয়ে নিউজিল্যান্ড বৈশাখী মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দিয়েছেন সার্বজনীন বৈশাখী উদযাপন কমিটির আহ্বায়ক রবি শঙ্কর তালুকদার। বৈশাখী র্যালিতে বর্ণিল সাজে শত শত পাহাড়ি নারী পুরুষ, বিভিন্ন বয়সে মানুষ অংশ নেন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কালাউজান সুকছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দেশ টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী বক্তব্য রাখেন। সারা দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টিটু মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। মানিক্স বায়োলজির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান রজব সহ অনেকে।
লিচুর রাজধানী হিসেবে খ্যাত দিনাজপুর সারি সারি গাছ ছেয়ে গেছে লিচুর মুকুলে। আর এই মুকুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ খামারিরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বেশি মধু উৎপাদনের আশা করছেন খামারিরা। সহকর্মী হারুনুর রশিদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। লিচুর জেলা দিনাজপুর। এ জেলার ছোট বড় সব মিলিয়ে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। বর্তমানে সব বাগানে লিচুর মুকুলে ছেয়ে গেছে। এ মুকুল ঘিরে খামারিরা মৌবাক্স স্থাপনের মাধ্যমে মধু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। জেলার বাইরে থেকে ১,০০০-এরও বেশি মৌ খামারি এই মৌসুমে মধু সংগ্রহের জন্য আসেন। এখানকার মধুর গুণগত মান ভালো হওয়ায় বাজারে চাহিদা বেশ ভালো। খামারিরা বলছেন, অনুকূল আবহাওয়ায় এবার বেশি পরিমাণে মধু সংগ্রহ করা যাবে। যাকে খনি বলা হয় সেটা দিনাজপুর জেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই আমাদের দিনাজপুরে এই মৌ চাষিরা আসে। কম করে হলো ৫০০ থেকে ৬০০ চাষি আমাদের এই জেলায় এখন অবস্থান করতেছে। দিনাজপুরের লিচু যেমন বিখ্যাত, তেমন দিনাজপুরের লিচুর যে মধু সেটি হচ্ছে বিখ্যাত। এই মধুটি কিন্তু শুধু দিনাজপুর, শুধু বাংলাদেশ নয়, সেটা আন্তর্জাতিক যে একটি পর্যায়ে এটি যাওয়ার একটি রয়েছে। বিশ্ব বাজারে এই মধু কিন্তু তুলে ধরার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে আন্তর্জাতিক মানের মধু উৎপাদন করা গেলে এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর। অন্যতম একটি বিষয় হচ্ছে মৌ চাষ। এটিকে যদি আরো বিজ্ঞানসম্মত করা যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায় এর মানটা, তাহলে কিন্তু আমরা বিদেশে এই মধু রপ্তানি করতে সক্ষম হব। এদিকে মৌ চাষে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মৌ চাষকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে এখানে আপনারা জানেন বিচিক কাজ করতেছে, তারাও কিন্তু আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মৌ চাষিদের প্রশিক্ষণে আমরা তাদেরকে ইনভাইট করতেছি। এবং বিভিন্ন আমি বলেছি আমাদের তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে অব্যাহতভাবে প্রশিক্ষণ এবং মৌ চাষে উৎসাহিত করার জন্য মৌ কলোনি সহ এবং মধু সংগ্রহের জন্য যে বিভিন্ন এক্সট্রাক্টর যন্ত্র রয়েছে ছিল আমরা বিনামূল্যে বিতরণ করতেছি। দিনাজপুরের 13টি উপজেলা থেকে প্রায় ৪,৫০০ মেট্রিক টন মধু উৎপাদন হয়, যার বাজার দাম প্রায় ১০০ কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।